1982 সালে আমেরিকার ম্যারিল্যান্ড শহর থেকে একটি বোট ফ্লোরিডার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা শুরু করে, কিন্তু যাত্রাকালে বোটটি প্রবল ঝড়ের কবলে পড়ে সমুদ্রে তলিয়ে যায়। বোটে থাকা 5 জন আগন্তুক কিভাবে সামান্য একটি লাইফ বোটের সাহায্যে অশান্ত মহাসাগরে বাঁচার চেষ্টা করে যায়, এটাই দেখব আজকের গল্পে। বলছিলাম 2019 সালে রিলিজ হওয়া ক্যাপসাইড ব্লাড ইন দ্য ওয়াটার মুভিটির কথা। আজকের এই গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্মাণ করা হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের গল্প শুরু করা যাক। সময়টা 1982 সাল। ম্যারিল্যান্ড নামের একটি শহরে জন নামের এক ব্যক্তি তার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে বোট সেলিং করতে এসেছিল। প্রতি বছরই সে বিভিন্ন বোট সেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বোট সেলিং মানে হচ্ছে বিভিন্ন ছোট ছোট বোট ও জাহাজগুলোর মধ্যে এক ধরনের রেস হয় এবং এই বোট রেসিংকেই সেলিং বলা হয়। যাই হোক, জন সেলিং এর জন্য তার বোট প্রস্তুত করছিল। ঠিক তখনই সেখানে ব্রেড নামের এক ছেলে এসে তাকে বলে, জন, আমিও তোমার সঙ্গে সেলিং করতে যেতে চাই। এটা আমার অনেক দিনের স্বপ্ন। আমি জানি তুমি না করবে না। এখানে জন হয়তো ছেলেটিকে আগে থেকেই চিনতো, তাই জন ব্রেডকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বোটের মধ্যে প্রয়োজনীয় সমস্ত জিনিস ছিল, তাই তারা আর দেরি না করে রেসের প্র্যাকটিসের জন্য সমুদ্রের মধ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর রাত ঘনিয়ে আসলে বোটের ভেতরে আমরা আরো এক কাপলকে দেখতে পাই, যাদের নাম ছিল মার্ক ও ডেভিলিনা। সবাই মিলে রাতের খাবার খাচ্ছিল। খাবার খাওয়ার সময় ব্রেড জনকে বলে, আমরা বোট নিয়ে স্কটল্যান্ড পোর্ট হয়ে এগিয়ে যেতে পারি, কারণ ওখানে আমার গার্লফ্রেন্ড রয়েছে। আমি তাকেও আমাদের সাথে নিয়ে যেতে চাই। ব্রেডের অদ্ভুত প্রস্তাবে জন বেশ বিরক্ত হয়, কারণ কিছুক্ষণ আগেই সে নিজেই যাওয়ার জন্য তাকে অনুরোধ করছিল। জন ব্রেডকে বলে, আমরা স্কটল্যান্ড হয়ে যেতে পারবো না, কারণ ওদিকে সোমালিয়ান জাহাজ রয়েছে। আমাদের বোট তারা দেখতে পারলে অনেক সমস্যা হতে পারে। ব্রেড অনেক রাগী ছিল, তাই এই তুচ্ছ বিষয় নিয়েও সে জনের সঙ্গে রাগারাগি করে। ডেভিলিনা জন ও ব্রেডের ঝগড়া দেখে হাসতে থাকে, কারণ ব্রেড তার গার্লফ্রেন্ডকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। ব্রেড জনের সঙ্গে রাগারাগি করে বোটের উপরে চলে আসে। ব্রেড চলে যাবার পর ডন মার্ককে বলে, আমি ব্রেডের জন্য এই পুরো ট্রিপ নষ্ট করতে পারবো না, তোমরা তাকে বোঝাও। যদি সে তার গার্লফ্রেন্ডকে ছাড়া থাকতে না পারে, তাহলে সেইটা আমাকে আগেই বলা উচিত ছিল। জনের অতিরিক্ত উত্তেজনা দেখে সবাই তাকে শান্ত হতে বলে। অন্যদিকে বেশ কিছুক্ষণ বোটের উপরে দাঁড়িয়ে থাকার পর ব্রেডের রাগ কিছুটা শান্ত হয়। অনেকক্ষণ ধরেই বেশ খানিকটা জোরেই বাতাস বইছিল। ব্রেড বাতাসের গতিবেগ তো বুঝতে পারে না, কিন্তু বোটের উপরে যেই উইন্ড মিটার ছিল সেটা খুব দ্রুত এক পাশ থেকে অন্য পাশে নড়াচড়া করছিল। অন্যদিকে দেখা যায় কোস্টগার্ডের কাছে খবর এসে পৌঁছায় সমুদ্রে বড় ধরনের তুফান আসতে পারে। কিন্তু সমুদ্রে যে তুফান আসতে চলেছে এই বিষয়ে জন ও তার সাথীদের কোনো ধারণাই ছিল না। এদিকে রাত বাড়ার সাথে সাথে সমুদ্রে বাতাসের গতিবেগ ও বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করে। জন আবহাওয়ার খারাপ অবস্থা দেখে নিচে মার্ককে সে সতর্ক থাকতে বলে, কারণ রেডিওতে কোনো সতর্ক সংবাদ দিলে মার্ক যেন সেটা সময় মতো জনকে জানাতে পারে। জন নিচে মার্ককে রেখে বাকি সবাইকে নিয়ে বোটের উপরে চলে আসে, কারণ সমুদ্রের স্রোত বেড়ে যাওয়ার কারণে বোটটাকে ঠিক মতন ব্যালেন্স করা যাচ্ছিল না। অন্যদিকে দেখা যায় কোস্টগার্ড সেই এরিয়ার মতো যত জাহাজ ও বোট ছিল সবাইকেই সতর্ক করতে শুরু করে। কিন্তু এদিকে মার্ককে যখন রেডিওর কাছে সতর্ক থাকার কথা বলা হয়েছিল, সে অতিরিক্ত মদ্যপান করার ফলে নেশার ঘোরেই ঘুমিয়ে পড়েছিল, তাই রেডিওতে দেওয়া সতর্ক সংবাদ সে শুনতে পারে না। অন্যদিকে বোটের উপরে থাকা সবাই বুঝতে পারে না তারা এখন কি করবে। তারা ঝড়ের গতিবেগ ও সমুদ্রের উত্তাল ঢেউ তাদের জাহাজকে যে কোনো সময় তলিয়ে নিয়ে যেতে পারে। জন ও বাকি সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করে যেন তারা এই বিপদ থেকে কোনোভাবে রক্ষা পায়। কিন্তু হঠাৎই একটা বিশাল ঢেউ এসে বোটের উপরে আশ্রয় পড়ে। বোটের নিচের অংশে ফাটল ধরে। তীব্র ঢেউয়ের ধাক্কায় মার্কের ঘুম ভাঙলে সে রেডিওতে সতর্কবার্তা দেখে দ্রুত উপরে এসে জনকে জানায়। জন সংবাদটি জানার পর দ্রুত কেভিনে এসে রেডিওর মাধ্যমে কোস্টগার্ডের কাছে সাহায্য চায়। ঝড়ের কারণে সিগন্যাল দুর্বল হয়ে পড়ায় রেডিওতে কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এরই মধ্যেই সেখানে জনের গার্লফ্রেন্ড ম্যাক চলে আসে। ম্যাক জনকে জানায় বোট কোনোভাবেই সামলানো যাচ্ছে না, যে কোনো সময় বোট উল্টে যেতে পারে। ম্যাক জনকে এসব কথা বলার সময় হঠাৎ মাইক্রোওভেনের স্টিল থেকে তার পা কেটে যায়। ঢেউয়ের ধাক্কায় বোটে থাকা সমস্ত জিনিস এদিক ওদিক আছড়ে পড়ছিল। ম্যাক পায়ে চোট পেয়ে চিৎকার করে উঠলে জন রেডিও মার্ককে কন্ট্যাক্ট করতে দিয়ে মার্কের পায়ে প্রাথমিক
তাৎক্ষণিক চিকিৎসা দেয়। কিছুক্ষণ পর কোস্টগার্ড অফিসার ম্যাকের সঙ্গে যোগাযোগ করলে মার্ক দ্রুত রেডিওটা জনকে দেয়। কোস্টগার্ড অফিসার জনকে আগে থেকেই জানতো, এই জন্য অফিসার জনের লোকেশন এবং বর্তমান অবস্থার কথা জিজ্ঞেস করে। জন কোস্টগার্ড অফিসারকে তার লোকেশন ও বর্তমান অবস্থার কথা জানিয়ে দেয়। অফিসার অবস্থা বুঝে জনকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু জনের কাছে সাহায্য পৌঁছাতে প্রায় 3 ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে। জন এসব কথা শুনে অফিসারকে বলে, কিন্তু আমরা 3 ঘন্টা এই ঝড়ের মধ্যে বেঁচে থাকতে পারবো না, কারণ যে কোনো সময় আমাদের বোট তলিয়ে যেতে পারে। দ্রুত সাহায্য না পৌঁছালে আমরা সবাই মারা পড়ব। এখানে কোস্টগার্ড অফিসারের কিছুই করার ছিল না, কারণ ঝড়ের গতিবেগ কিছুটা না কমলে তারা সাহায্য পাঠাতে পারবে না। জন রেডিও রেখে জলদি বোটের উপরে এসে বোটটাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই একটি বিশাল ঢেউ বোটে আছড়ে পড়লে নিমেষের মধ্যেই বোট সমুদ্রে তলিয়ে যায়। জন ও বাকি সবাই বাঁচার জন্য পানির উপরে সাঁতরাতে শুরু করে। ভাগ্যক্রমে বোটে থাকা ছোট্ট একটি লাইফ বোট তাদের দিকে এগিয়ে আসে। সবাই তাড়াতাড়ি করে সেই লাইফ বোট ধরে ভাসতে শুরু করে। বেশ কিছুক্ষণ এভাবেই থাকার পর ঝড়ের গতিবেগ কিছুটা কমে আসে। অন্যদিকে ঝড়ের গতিবেগ কিছুটা কমে আসায় কোস্টগার্ড জনের বলে দেওয়া লোকেশন অনুযায়ী একটি হেলিকপ্টার পাঠিয়ে দেয় এবং জনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই জনের সঙ্গে যোগাযোগ করতে পারে না। যোগাযোগ করবেই বা কিভাবে, কারণ তাদের বোট তো সমুদ্রে আগেই তলিয়ে গেছে। অনেক চেষ্টার পরও জনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তারা হেলিকপ্টার সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। এদিকে লাইফ বোট ধরে সমুদ্রে ভাসতে ভাসতে সকাল হয়ে যায়। সবাই এখনো পর্যন্ত লাইফ বোট ধরে কোনোভাবে বেঁচে ছিল। ম্যাকের পায়ে যে ক্ষতস্থান ছিল সেখানে সমুদ্রের লবণাক্ত পানির জন্য অনেক যন্ত্রণা করছিল। ক্ষতস্থান থেকে অনবরত রক্ত ঝরে যাচ্ছিল। ম্যাকের অবস্থা দেখে সবাই তাকে লাইফ বোটের ওপরে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মার্ক ডেভিলিনাকে বলে, আচ্ছা তুমি আমাকে পা দিয়ে লাথি কেন মারছো? এটা মজা করার সময় নয়। মার্কের কথাই ডেভিলিনা বলে, আমি তোমাকে লাথি কেন মারবো? হয়তো সমুদ্রের কোনো প্রাণী বা মাছ তোমার পায়ের সঙ্গে বেঁধে যাচ্ছে। ডেভিলিনার কথা শুনে মার্ক পানির নিচে ডুব দিলে নিচে সে একসাথে অনেকগুলো শার্ক দেখতে পায়। ম্যাকের পায়ের ক্ষতস্থান থেকে যে রক্ত ঝরছিল, শার্কগুলো সেই রক্তের গন্ধ পেয়ে এখানে চলে এসেছিল। শার্ক দেখে সবাই ভয়ে জীবন বাঁচানোর জন্য দ্রুত বোটের উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তাড়াহুড়োতে তাদের লাইফ বোট উল্টে যায়। উল্টো লাইফ বোটের উপরেই সবাই উঠতে শুরু করে। সবাই এতটাই ভয়ে ছিল, নিজের জীবন বাঁচানোর জন্য অপরের জীবন তুচ্ছ মনে হচ্ছিল। জন সবাইকে তাড়াতাড়ি করে নিচে নামিয়ে লাইফ বোট কোনোভাবে সোজা করে একে একে সবাই বোটের উপরে উঠে পড়ে। বোটের উপরে উঠতে পারলেও তারা এখনো নিরাপদ নয়, কারণ বোটের চারপাশে শার্ক ঘোরাফেরা করছিল। হঠাৎই বোটের নিচে শার্কের ধাক্কায় বোট থেকে জন পানিতে গিয়ে পড়ে। জন তাড়াতাড়ি করে সাঁতরে বোটের উপরে ওঠার চেষ্টা করে। শার্ক জনের কাছে প্রায় পৌঁছেই গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে বোটের কাছে পৌঁছে যাওয়ায় সবাই তাকে বোটের উপরে টেনে তোলে। জন ওপরে এসে সবাইকে বলে, আমাদের সবাইকে শব্দ না করে চুপ থাকতে হবে, কারণ শার্ক শব্দ শুনে আমাদের উপরে আক্রমণ করছে। জনের কথা শুনে কেউ শব্দ না করে চুপচাপ বসে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই শার্ক সেখান থেকে চলে যায়। শার্ক চলে গেলেও তারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারে না, কারণ সমুদ্রে ভাসতে ভাসতে প্রায় 30 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। এত সময় ধরে তারা এখনো পর্যন্ত কোনো খাবার খায়নি। তাদের কাছে কোনো ধরনের খাবারও ছিল না, এমনকি এক বোতল পানিও ছিল না। সমুদ্রের লবণাক্ত পানিও তারা খেতে পারবে না। এরকম অবস্থায় তারা অনেক বেশি ভেঙে পড়েছিল, কারণ তারা বেঁচে ফিরতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অন্যদিকে কোস্টগার্ড অফিসার তাদের হেলিকপ্টার বারবার জনের বলে দেওয়া লোকেশনে পাঠাচ্ছিল, কিন্তু লোকেশন অনুযায়ী তারা কাউকেই সেখানে খুঁজে পাচ্ছিল না, কারণ জন যে লোকেশন তাদের বলেছিল এখন তারা সমুদ্রে ভাসতে ভাসতে সেই লোকেশন থেকে অনেকটাই দূরে চলে এসেছিল। সময় যত বাড়ছিল জন ও বাকি সবাই দুর্বল হয়ে পড়ছিল। এদিকে ম্যাকের পায়ে যে ক্ষতস্থান ছিল সেখানে সমুদ্রের লবণাক্ত পানির জন্য ইনফেকশন হয়ে গিয়েছিল। জন ম্যাকের পায়ের অবস্থা দেখে বেল্ট দিয়ে ক্ষতস্থানটি জোরে শক্ত করে বেঁধে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত যন্ত্রণার ফলে বেল্ট দিয়ে চাপ দেওয়ার কারণে ম্যাক ব্যথায় জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ম্যাকের চিৎকারের আওয়াজে শার্কগুলো আবারও বোটের কাছে এগিয়ে আসে। মার্ক ভয়ে জনের হাত থেকে বেল্ট ছিনিয়ে নিয়ে সমুদ্রে ফেলে দেয়। অতিরিক্ত আতঙ্কে ও ভয়ে মার্কের ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। মার্ক জনকে বলে, তুমি এটা কি করছো? ম্যাকের চিৎকারের আওয়াজে শার্ক আবার বোটের কাছে চলে এসেছিল। ম্যাকের পায়ে ইনফেকশন হয়েছে, সে আর বেশিক্ষণ বাঁচবে না। তুমি একজনের জন্য আমাদের সবাইকে বিপদে ফেলতে পারো না।
মার্কের এমন কথা শুনে জনের অনেক রাগ হয়। সে মার্কের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে, কিন্তু বোটের বাকি সবাই তাদেরকে থামিয়ে দেয়। সবাই হতাশ হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যাবার পর দিনের আলো ফুরিয়ে রাত ঘনিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই শরীরের ক্লান্তির জন্য সবাই ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়লেও জন সারা রাত জেগে থাকে। এখান থেকে আদেও তারা বেঁচে ফিরতে পারবে কিনা এই চিন্তা সারা রাত তাকে ঘুমাতে দেয় না। রাত পেরিয়ে সকাল হলে জন সামনে একটি আইল্যান্ড দেখতে পায়। জন আইল্যান্ড দেখে আর এক মুহূর্ত দেরি না করে সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতরাতে শুরু করে। কিন্তু কিছু দূর সাঁতরে যাওয়ার পর সামনে তাকালে সে আর কোনো আইল্যান্ড দেখতে পায় না। আসলে এটা জনের ইলিউশন ছিল, সামনে কোনো আইল্যান্ড ছিলই না। এবং এইরকম তখনই হয় যখন আপনি প্রচুর ডিপ্রেশনে সারা রাত না ঘুমিয়ে জেগে থাকবেন। জন যখনই বুঝতে পারে এটা তার ইলিউশন, তখনই সে আবারও সাঁতরে বোটের দিকে আসার চেষ্টা করে। অন্যদিকে মার্ক ও তার বন্ধুদের ঘুম ভাঙলে তারা জনকে দেখতে না পেয়ে এদিক ওদিক তাকে খুঁজতে শুরু করে। বেশ কিছুটা দূরে তারা জনকে দেখতে পেয়ে চিৎকার করে তাকে ডাকতে থাকে। জন দ্রুত সাঁতরে বোটের কাছে আসার চেষ্টা করে, কিন্তু চিৎকারের আওয়াজে ততক্ষণে সেখানে শার্ক চলে এসেছিল। জন বোটের কাছে আসার আগেই শার্ক মুহূর্তের মধ্যেই তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। মার্কও সবাই হতভম্ব হয়ে শুধু তাকিয়ে থাকে, কারণ তাদের করার মতন কিছুই ছিল না। জনের মৃত্যুতে সবাই অনেক বেশি ভেঙে পড়ে, কিন্তু আরো একটি বিষয় নিয়ে তাদের চিন্তা বেড়ে যায়। একমাত্র জনই ছিল যে সমুদ্রের ব্যাপারে খুব ভালোভাবে জানতো, কিন্তু সেই সবার আগে মারা গেল। জনের গার্লফ্রেন্ড ম্যাকের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। ইনফেকশন ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছিল। বোটে বেঁচে থাকা কেউই জানতো না তারা আদেও বেঁচে ফিরতে পারবে কিনা। এভাবেই আরো একটি দিন কেটে যায়। সমুদ্রে ভাসমান অবস্থায় প্রায় 81 ঘন্টা পার হয়ে গেছে। এত লম্বা সময় ধরে খাবার না পেয়ে তাদের ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। মার্ক পাগলের মতন ছুটে গিয়ে বারবার সমুদ্রের নোনা পানি পান করার চেষ্টা করছিল, কিন্তু সবাই তাকে কোনোভাবে সামলে রেখেছিল। এখানে মার্কের কোনো দোষ ছিল না, কারণ এরকম অবস্থায় যে কোনো মানুষেরই ব্রেন কাজ করা বন্ধ করে দেবে। মার্ক বোটে দাঁড়িয়ে পাগলের মতন আচরণ করতে শুরু করে। চিৎকার করে সে শার্কদের ডাকতে থাকে। মার্কের এমন আচরণ দেখে ব্রেড তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে মার্ককে শান্ত করতে পারে না। মার্ক পুরোপুরিভাবে পাগল হয়ে গিয়েছিল। একবার সে সমুদ্রের পানি পান করতে যাচ্ছিল, আবার বোটের উপর লাফিয়ে বোট ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিল। মার্কের চিৎকারের আওয়াজে বোটের কাছে শার্ক চলে এসেছিল। ব্রেড মার্ককে থামাতে না পেরে বোটের এক কোনায় গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর মার্ক শান্ত হয়ে বোটের ধারে মাথা দিয়ে শুয়ে পড়লে হঠাৎ এক শার্ক তার মাথায় আক্রমণ করে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। ব্রেড ও বাকি সবাই তাকে হাত বাড়িয়ে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু এটা তাদের বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই ছিল না। মার্ক মারা যাওয়ার পর বোটে বেঁচে ছিল মাত্র 3 জন। সবাই শোকে পাথর হয়ে পড়েছিল। কিছুক্ষণ পরেই আবারও রাত নেমে আসে। ম্যাকের ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল। ম্যাক ডেভিলিনা ও ব্রেডকে বলে, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। ভেবেছিলাম আমিও জন কিছুদিনের মধ্যেই বিয়ে করে ফেলবো, তারপর একটা সুখের সংসার গড়ব, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিণতি সবকিছুই শেষ করে দিল। ব্রেড ম্যাকের কথা শুনে তাকে সান্ত্বনা দেয় এবং বলে সবকিছুই ঠিক হয়ে যাবে। এই রাতটাও কোনোভাবে কেটে যায়। সকালবেলা দেখা যায় ম্যাকও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ব্রেড ও ডেভিলিনা ম্যাকের মৃতদেহ নিয়ে বসেছিল। একে একে সবাই চলে গেল। তাদের মৃত্যুও হয়তো অতি নিকটে। ইনফেকশনের কারণে ম্যাকের পুরো শরীর সাদা হয়ে গিয়েছিল। ব্রেড ও ডেভিলিনা ম্যাকের মরদেহকে আলতো করে সমুদ্রে ভাসিয়ে দেয় এবং ম্যাকের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। সর্বশেষ বেঁচে ছিল তারা 2 জন, ব্রেড ও ডেভিলিনা, কিন্তু তারাও হয়তো আর বেশি দিনের মেহমান নয়। অন্যদিকে কোস্টগার্ড অফিসার জনের লোকেশন অনুযায়ী তন্ন তন্ন করে খোঁজার পরেও কোনো বোট বা কোনো লাশ খুঁজে না পেয়ে তারা মনে করে হয়তো সবাই সমুদ্রেই ডুবে মারা গেছে। এদিকে সমুদ্রে ভাসতে ভাসতে 109 ঘন্টা পার হয়ে গিয়েছিল। ব্রেড ও ডেভিলিনা এতটাই দুর্বল হয়ে পড়েছিল তারা ঠিকভাবে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। বোটের মধ্যে ম্যাকের শরীর থেকে যেই রক্ত ঝরেছিল তার গন্ধ পেয়ে শার্কগুলো বোটের দিকে এগিয়ে আসছিল। ডেভিলিনা ব্রেডকে বলে, আমাদের বোটটাকে উল্টো করে রক্তগুলোকে পরিষ্কার করতে হবে, কারণ রক্তের গন্ধ পেয়ে শার্ক যে কোনো সময় বোটের উপরে হামলা করতে পারে। ব্রেডের গায়ে উঠে দাঁড়ানোর মতন শক্তি ছিল না, কিন্তু জীবন বাঁচাতে হলে তাদের এটা করতেই হবে। ব্রেড ও ডেভিলিনা বোটটাকে উল্টো করে রক্তগুলোকে পরিষ্কার করে, কিন্তু এখন জলদি বোটটাকে সোজা করে তাদের উপরে উঠতে হবে, নয়তো শার্ক রক্তের তীব্র গন্ধে যে কোনো সময় তাদের উপরে আক্রমণ করতে পারে। ডেভিলিনা ও ব্রেড গায়ের সব শক্তি দিয়ে বোটটা
বোটটাকে সোজা করে এবং একে একে বোটের উপরে উঠে পড়ে। এখানে আমরা জানতে পারি সমুদ্রে ভাসমান অবস্থায় তাদের 131 ঘন্টা পার হয়ে গেছে। এত লম্বা সময় ধরে তারা এক ফোঁটা পানিও পান করেনি। পানি ছাড়া এত ঘন্টা বেঁচে থাকা প্রায় অসম্ভব। এভাবেই আরো একটা রাত কেটে যায়, কিন্তু পরের দিন সকালবেলা হয়তো ভাগ্য তাদের সহায় ছিল। ব্রেড ও ডেভিলিনা দূরে একটা কার্গো শিপ দেখতে পায়। কার্গো শিপ দেখে দুজনের মধ্যে বাঁচার শক্তি ফিরে আসে। দুজনই তাড়াতাড়ি করে সাঁতরে জাহাজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। জাহাজের ক্যাপ্টেন দুজন মানুষকে সাঁতরে আসতে দেখে জাহাজ থামিয়ে দেয়। ক্যাপ্টেন জাহাজ থেকে লাইফ জ্যাকেট নিচে ফেলে দেয়। ব্রেড লাইফ জ্যাকেটের কাছে পৌঁছাতে পারলেও ডেভিলিনা আর সাঁতরাতে পারছিল না। ব্রেড ডেভিলিনাকে সাহায্য করতে তার দিকে এগিয়ে যায়। ডেভিলিনাকে কাঁধে নিয়ে অবশেষে দুজনেই লাইফ জ্যাকেটের কাছে পৌঁছে যায় এবং এখানেই আমরা সত্যিকারের ব্রেড ও ডেভিলিনাকে দেখতে পাই। বেঁচে ফেরার পর দুজনকেই 8 দিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ডেভিলিনা তার সার্ভাইভাল জার্নিটাকে বই হিসাবে পাবলিশ করে এবং এর সাথেই গল্পটা এখানেই সমাপ্তি হয়। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং এইরকম ঘটনা আপনার জীবনে ঘটলে আপনি কি করতেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।